জামালপুরে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। নেত্রকোনার শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে। হাওরে রোদ বৃষ্টির খেলা, ধান রক্ষার আপ্রাণ চেষ্টা কৃষকের। বেশ কয়েকটি নদীর পানি এখনও বিপদ সীমার উপরে, আতঙ্ক কাটেনি নিম্নাঞ্চলের মানুষের। বগুড়ায় বিমান বাহিনীর বিমানবন্দর আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত। পাইলট প্রশিক্ষণের জন্য থাকছে ফ্লাইং একাডেমি, জানালেন মন্ত্রী। উৎপাদন বাড়লেও মান নিয়ে অভিযোগ। অতিরিক্ত সার ও কীটনাশকে হারাচ্ছে স্বাদ। অনিয়ন্ত্রিত রাসায়নিকের ব্যবহারের হুমকিতে কৃষি উৎপাদন। নেত্রকোনা মদনে শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগরকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মহসিনা ইসলাম এই আদেশ দেন। আসামি সাগরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করে র্যাব ১৪। নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষকের ধর্ষণে ১১ বছরের মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল মামলা দায়ের করে। আলোচিত ধর্ষণ মামলার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। রিমান্ড শুনানিতে সেখানে আমাদের শুনানি অন্তে, দীর্ঘ শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জামালপুরে ইসলামপুরে এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় প্রধান অভিযুক্ত ও ভুক্তভোগীর চাচাতো ভাই সাদিককে খালাস দেওয়া হয়েছে। সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শিপন ইব্রাহিম ও ইউসুফ। ইসলামপুরের শিলদহ এলাকায় চাচাতো ভাই সাদিকের সঙ্গে স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। ২০২৪ সালে ১৯ এপ্রিল সাদিক স্কুল ছাত্রীকে ডেকে একটি জঙ্গলে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ঘটনাস্থলে শিপন ইব্রাহিম ও ইউসুফ গেলে তারাও স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় প্রথম দিকে না পারলেও পরে গ্রামবাসীর সহায়তায় ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্রীর বাবা। অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ফসল কাটার আগেই ডুবেছে হাওরের ধান। কৃষক ধান কাটতে পারলেও রোদের অভাবে অনেকেই শুকাতে পারছিলেন না। দুদিন ধরে রোদ ওঠায় চলছে ধান বাঁচানোর আপ্রাণ চেষ্টা। কিশোরগঞ্জের হাওরে বুধবার বিকেল থেকে টানা বৃষ্টি হলেও আজ সকালে মিলেছে সূর্যের দেখা। ধান শুকাতে ব্যস্ত হয়ে সময় পার করছে কৃষাণী। এদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে জেলায় এখন পর্যন্ত ১৩,০০০ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। নেত্রকোনায় বৈরী আবহাওয়ায় চরম বিপাকে কৃষক। কংস ও উবদাখালীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের মানুষের আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। ধান কাটলেও রোদ না থাকায় শুকানো যাচ্ছে না। মাঠ খলায় ধান শুকানো ও সংগ্রহে ব্যস্ত সুনামগঞ্জের কৃষক। রোদকে কাজে লাগিয়ে ভেজা ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন জেলার হাওর অঞ্চলের কৃষকরা। হবিগঞ্জে ৬৭% ধান এখনও মাঠে পড়ে আছে, যা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সকাল থেকে বিভিন্ন হাওরে কৃষকদের খলা, বাড়ির আঙিনা ও সড়কের পাশে ধান শুকাতে দেখা গেছে। বাজারে ক্রেতার অভাব ও সরকারি গুদামের কঠোর শর্তের চাপে কিশোরগঞ্জে হাওরে কৃষক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা। কৃষকের কথা বিবেচনায় ১২ দিন আগেই ধান সংগ্রহ শুরু হলেও মিলছে না সুফল। এদিকে গুদামে হয়রানির অভিযোগে অনীহা বাড়ছে কৃষকের। বাধ্য হয়ে কম দামে দালালের কাছে বিক্রি করছেন তারা। সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও তার বাস্তব সুফল এখনো পৌঁছায়নি কিশোরগঞ্জের হাওর অঞ্চলের প্রান্তিক কৃষকদের কাছে। আবহাওয়া অনুকূলে না থাকায় ধান শুকানো যাচ্ছে না, মান খারাপ হওয়ায় সরকারও নিচ্ছে না। গুদামে ধান দিতে গিয়ে আর্দ্রতা মাপা, মান যাচাই, ব্যাংক হিসাব সহ নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। অনেক সময় ধান ফেরত আনতে দিতে হচ্ছে বাড়তি খরচ। আর এই সুযোগে অর্ধেকেরও কম টাকায় ধান কিনছেন দালালরা। খোলা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা। এই বছর তো মনে করেন ধান শুকাইতে পারি না, আর দিব কেমনে? আমরা কৃষক দিলে সুসা এটা হয়েছে না, উড়ানি হয়েছে না, কাঁচাল হয়েছে, হ্যাঁ এটা সিডাল হয়েছে, এটা এমনে না হেমনে। বছর ভালো থাকলে ধান আমরা ৮০০-৯০০ টাকা মন বেচতে পারি। আর এই বছর
আমরা কৃষক ধান শুকাইতে পারি না, ব্যাপারীর কাছে বেচতেও পারি না। সরকার তো 14% 13% শুকনা ধান চা, কিন্তু আমরা তো এই ওয়েদারের কারণে আমরা ধান শুকাইতে পারতেছি না। কৃষকদের অভিযোগ, পরিস্থিতিকে পুঁজি করে মধ্যস্থতাকারীরা সুযোগ নিচ্ছে। তাই প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের দাবি তাদের। 30-35 হাজার টাকা খরচ হয়, 500 টাকা মন বেচলে এই 30,000 টাকার উপরে দেওয়া যায়। আমার সালাটা পর্যন্ত লই আমার বাড়ি যেমন লাগে, আর কোনো ব্যবস্থা নাই। আমরা এর চেয়ে বেশি দর পাইতেছি, যদি আমরা 1440 টাকা রেট পাইতাম আমরা অনেক ভালো দাম পাইতাম। সরকার যদি আমাদের কাছ থেকে সরাসরি নিত তাহলে অনেক ভালো হইতো, হ্যাঁ না দিলে অনেক হয়রানির শিকার হইতো আর কি। তবে খাদ্য বিভাগ বলছে সংরক্ষণের ঝুঁকি থাকায় বেশি আর্দ্রতার ধান কেনা সম্ভব নয়। বৈরী আবহাওয়ার কারণে কৃষক ধান সঠিকভাবে কাটতে পারছে না বা শুকাতে পারছে না, তাই আমাদের এই মুহূর্তে একটু কম হচ্ছে। আশা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 13,500 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 50,000-এর বেশি কৃষক। এভাবে চলতে থাকলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে, শঙ্কা কৃষি কর্মকর্তার। যারা কর্তন করেছে তারাও বিপদে আছে, আবার যারা করে নাই তারাও বিপদে আছে। কারণ হচ্ছে শুকাতে পারছে না ধান, আর শুকাতে না পারলে খাদ্য গুদামে ধান দিতে পারবে না। আমাদের প্রায় 67% ধান কর্তন অলরেডি হয়েছে, কিন্তু আবহাওয়া যদি ভালো থাকে, মানে রোদ ওঠে, তাহলে খাদ্য গুদামে ধান সরবরাহের সংখ্যাটা পরিমাণটা বেড়ে যাবে। হয়রানির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। যে কৃষক ধান দিতে চাইবে তাদের যদি এই ধরনের কোনো ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়, সরাসরি যাতে আমার সাথে যোগাযোগ করে, অবশ্যই আমি এটার ব্যবস্থা নেব। জেলা খাদ্য অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ মেট্রিক টন ধান। সরকারিভাবে কেনা হবে 18,330 মেট্রিক টন ধান। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিমান ঘাঁটি ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ফ্লাইং একাডেমি চালু করা হবে। দুপুরে বিমানবন্দর পরিদর্শন শেষে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বগুড়া শহর থেকে 6 কিলোমিটার দূরে এরুলিয়া এলাকায় ছোট আকারে বিমানে যাত্রী পরিবহনের জন্য স্টল সার্ভিস বিমানবন্দর নির্মাণ করা হয়। 2003 সালে এটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 20 এপ্রিল বগুড়া সফরের সময় জনসভায় বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি পণ্য পরিবহনে কার্গো সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেন। উত্তরাঞ্চলে একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ করা হবে, যেখানে জঙ্গি বিমান ওঠানামার পাশাপাশি থাকবে আধুনিক প্রশিক্ষণ ও অপারেশনাল সুবিধা। বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো, কারণ আমাদের পাইলটের অনেক দরকার। আমাদের এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। আগামী 16 মে চাঁদপুর সফরে খাল খনন সহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন যুগান্তকারী কর্মসূচি নতুন উদ্যমে শুরু হয়েছে, আর এতে খাল অবৈধ দখলমুক্ত করা হবে। কিছু কিছু জায়গায় অবৈধভাবে দখল করা খাল উদ্ধারে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। পরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা হোসেন্দি এলাকায় হোসেন্দি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী। জানান, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরের মধ্যে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল খনন শেষ করা সম্ভব হলে নতুন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। যেগুলা বড় নদীও ছিল সেগুলো খালের মতো হয়ে গেছে। অনেক জায়গায় প্রতিবন্ধকতা, শিল্প যে কলকারখানা গড়ে উঠেছে তার বর্জ্য এসে স্তূপ হয়েছে, দখল হয়েছে। তারপরে খালের মধ্যে ঘেরাও করে সেখানে মাছের চাষ হচ্ছে। এখন আমরা যেহেতু এই নতুন জাগরণ সৃষ্টি করেছি তারেক রহমানের নেতৃত্বে, খাল খনন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খালের গতিতে খনন শুরু হবে, খনন চলছে। এর মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। বরিশাল বিভাগ জুড়ে এবার তরমুজের ফলন ভালো হয়েছে, তবে স্বাদ নিয়ে ভোক্তাদের রয়েছে নানা অভিযোগ। কারণ খুঁজতে ডিবিসি টিমের কাছে আসে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহারের তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ না করলে হুমকিতে পড়বে সামগ্রিক কৃষি উৎপাদন। সবুজে ঘেরা মাঠ জুড়ে সারি সারি তরমুজ। এবছর বরিশাল বিভাগে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হয় তরমুজের আবাদ। আকারে বড় ও ফলন ভালো হওয়ায় কৃষক দেখছে লাভের মুখ।
তবে ভোক্তারা তুললেন স্বাদ ও মান নিয়ে প্রশ্ন। কেন এমন হচ্ছে এর উত্তর খুঁজতে মাঠে যায় ডিবিসি টিম। সেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যে স্বাদ তো পাচ্ছি না, রং যদি পাই তাহলে আবার স্বাদ পাওয়া যাচ্ছে না, মানে মিষ্টি নাই। মিষ্টি বেশি লাগে, একটু কম লাগে। কীটনাশক ব্যবহার করার কারণে, সার ব্যবহার করার কারণে জমির উর্বরতা কিন্তু কমে গেছে। বেশি ফলনের আশায় মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করায় তরমুজ দেখতে আকর্ষণীয় হলেও হারিয়েছে স্বাদ। আমরা কীটনাশক দিছি, ধরেন সালফার দিছি, ম্যাগনেসিয়াম দিছি, তারপরে দস্তা দিছি, বোরন দিছি, জিপসাম দিছি, এবারে মানে ড্যাপ সার দিছি, লাল সার দিছি, বিভিন্ন ধরনের সার ওষুধ দিয়ে এটা আমি ফলাইছি। এখন সার ওষুধ ছাড়া কিছু হয় না। তরমুজ চাষি থেকে শুরু করে কৃষক সমাজ বর্তমানে যে সার এবং কীটনাশক এছাড়া ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রকার হরমোন ব্যবহার করছেন, এটা তো অবশ্যই যে ফসলের উপর প্রয়োগ করা হচ্ছে এই ফসল যখন মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, নেতিবাচক প্রভাব আমাদের স্বাস্থ্যের উপর পড়ছে। এভাবে চলতে থাকলে জমি হারাবে তার উর্বরতা, যা ভবিষ্যৎ কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়াবে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করি যে ফলন বেশি হবে, এটাও সঠিক নয়। তো মাত্রাতিরিক্ত যদি সার প্রয়োগ করা হয়, এতে করে তরমুজের ফলন কমে যাবে এবং এর যে প্রভাব পরিবেশের উপর মারাত্মক হুমকির সৃষ্টি করবে। পরিস্থিতি থেকে উত্তরণে কৃষককে সার ও কীটনাশক ব্যবহারে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যক্তিগত ওপিনিয়ন অনুযায়ী সে বেশি সার দেয়, তারপরে এমন এক সময় আসে যে ওই জমিতে তরমুজ আর হবে না এবং জমি উর্বরতা অন্যান্য ফসলও ভালো হবে না। এটা আমরা বারবার বলছি, কৃষককে মোটিভেট করতেছি যে অল্প সময়ে এই সহজে লাভ করার চিন্তা আপনারা করেন না। বাম্পার ফলন এবং অল্প সময়ে অধিক মুনাফার আশায় কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক প্রয়োগের প্রবণতা বন্ধ না হলে এটি দীর্ঘমেয়াদে পরিবেশ, জনস্বাস্থ্য এবং কৃষি উৎপাদনে প্রভাব ফেলবে। তাই আগামী দিনগুলোতে তরমুজ উৎপাদনের ক্ষেত্রে কৃষি জমিতে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রসারণের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সকালে পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালের কিছু ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জেলাবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামো সম্প্রসারণ এখন সময়ের দাবি। প্রতিমন্ত্রী জানান, এই হাসপাতালের সঙ্গে একটি 500 শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। ভবিষ্যতে জেলার হাসপাতাল এলাকার বাইরে আরও 500 শয্যা বিশিষ্ট আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সিলেটে উপমহাদেশে প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 707তম ওরস অনুষ্ঠিত হচ্ছে। ওরস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণ দেশি বিদেশে হাজারো ভক্ত অনুরাগীর মিলন মেলায় পরিণত হয়। গিলাফ ছড়ানো, শান্তি মিছিল, শিরনি বিতরণের মতো বর্ণিল আনুষ্ঠানিকতা শেষ হবে আখেরি মোনাজাতের মাধ্যমে, যেখানে মুসলিম উম্মার পাশাপাশি বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করবেন ভক্ত অনুরাগীরা।